Hey everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel Afuja Anwar. আজকে আমরা দেখব অন পেজ এসইওর কোন কোন পার্টগুলো সঠিকভাবে অপটিমাইজ না করলে আসলে আমাদের র‍্যাঙ্কিং এ প্রবলেম হতে পারে। বা আপনি এটাও বলতে পারেন অন পেজ এসইওর র‍্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কি কি সেটাই আজকে আমরা দেখব। 2024 সালে এসে অন পেজ এসইওর কোন কোন পার্টগুলো আসলে সঠিকভাবে অপটিমাইজ না করলে আমাদের র‍্যাঙ্কিং এ প্রবলেম হতে পারে বা আপনি আপনার ইউজার হারাতে পারেন সেটাই আজকে আমরা দেখব। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। ধরেন আমি প্রথমেই গুগলে চলে আসব এবং এসে ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে কিচেন টিপস এন্ড ট্রিক্স, এটা লিখে আমি গুগলে সার্চ করব। এখন আমি র‍্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আপনাদের সাথে শেয়ার করি। দেখেন অন পেজ এসইওর কিন্তু মোটামুটি আজকে আমি আপনাদের সাথে 8 থেকে 10টা র‍্যাঙ্কিং ফ্যাক্টর শেয়ার করার ট্রাই করব এবং প্রত্যেকটাই এক একটা ইম্পর্টেন্ট পার্ট বা ইম্পর্টেন্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর আপনি বলতে পারেন। 8 থেকে 10টা যে র‍্যাঙ্কিং ফ্যাক্টর আপনাদের সাথে আমি শেয়ার করব, এই প্রত্যেকটা যদি আপনি সঠিকভাবে অপটিমাইজ করতে পারেন তাহলে আপনার অন পেজ এসইওতে আশা করি আর কোনো ঝামেলা থাকবে না বা অন পেজ এসইও র‍্যাঙ্কিংগুলো নিয়ে আসলে আর কোনো ঝামেলা থাকবে না। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। অন পেজ এসইও র‍্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে লোডিং স্পিড। লোডিং স্পিডটা কেন সর্বপ্রথম আগে একটু শেয়ার করি, দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এই যে আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন গুগলে, ঠিক আছে? এখন দেখেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে কতগুলো ওয়েবসাইট সামনে শো করতেছে বা কতগুলো পেজ সামনে শো করতেছে, ঠিক আছে? এখন আপনার মনে হতে পারে আমি এটাও দেখতে পারি, চাইলে এটাও দেখতে পারি, এটাও দেখতে পারি, এটাও দেখতে পারি, আমি যে কোনোটা দেখতে পারি, কিন্তু এখান থেকে এটা আমার ইচ্ছা, অ্যাজ এ ইউজার হিসেবে এটা আমার ইচ্ছা, আমি যেটা খুশি সেটা দেখব। ধরেন আমি এটাতে গেলাম এখন, ঠিক আছে? আমার ইচ্ছা হলো আমি এটাতে গেলাম। এখন ধর এইটার যদি স্পিডে প্রবলেম থাকে যে এটা লোড হতে টাইম নিচ্ছে, তাহলে কি আমি এখানে ওয়েট করব এটা দেখার জন্য? নো, কখনোই না। কারণ আমার দেখেন আমার সময়ের কিন্তু দাম আছে, আমি কখনোই এটার জন্য ওয়েট করব না। দেখেন আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি এই সেম কিওয়ার্ডটা নিয়ে এখানে আর অনেকগুলো পেজ শো করতেছে, আমি ওই পেজগুলো দেখব। আমাকে কেন ওয়েট করে এটাই দেখতে হবে? তার জন্য লোডিং স্পিড অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট অন পেজ এসইওর এবং র‍্যাঙ্কিং ফ্যাক্টরের ক্ষেত্রে আপনি ধরতে পারেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? ওকে, চলেন আমি আরেকটা জিনিস দেখাই। ওয়েবসাইট স্পিড টেস্ট এটা লিখে যখন আমি সার্চ করব অ্যান্ড দেন ধরেন এটাতে আমি চলে যাব, এটাতে যাব, এই যে আমার ইউআরএলটা আছে, হ্যাঁ, এটাকে আমি কপি করলাম। এখান থেকে কপি করার পরে স্পিড টেস্ট ওয়েবসাইটটা আছে, এখানে চলে যাব অ্যান্ড দেন আমি এখানে এটা পেস্ট করে দেব অ্যান্ড দেন অ্যানালাইজ, ঠিক আছে? ওকে, এখন দেখেন এটা একটু লোড হচ্ছে, হোক। আমরা কিন্তু এখানে দুইটা জিনিসই দেখব, এটার মোবাইল স্পিড কীরকম এবং এটার ডেস্কটপ স্পিড কীরকম। দেখেন অনেক ইউজার আছে যারা মোবাইল ইউজ করে, ওরা মোবাইল থেকেই ট্রাই করতেছে ওদের ইনফরমেশনগুলো নেওয়ার জন্য। তার জন্য মোবাইল স্পিডটা কীরকম সেটাও 2024 এসে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেটাকে হেলাফেলা করলে কিন্তু চলবে না। আপনার মোবাইল স্পিড, ডেস্কটপ স্পিড অবশ্যই দেখতে হবে। আপনার কয়েকজন ইউজার আছে যারা ডেস্কটপ দিয়ে সবসময় আপনার কন্টেন্টটা পড়তেছে, সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, দেখেন এই যে অ্যাপসটা আছে এটা আমাকে বলতেছে দেখো তোমার মোবাইল স্পিড হচ্ছে, মোবাইল পারফরমেন্স হচ্ছে 35 অ্যান্ড দেন তোমার ডেস্কটপ পারফরমেন্স হচ্ছে 64। ডেস্কটপটাও যে খুব ভালো তা কিন্তু না, মোবাইলটা একদমই বাজে, ঠিক আছে? ডেস্কটপটাও মোটামুটি চলার মতন আছে, যাই আছে, কিন্তু মোবাইলটা একেবারেই বাজে। এরকম পরিস্থিতি যদি আপনি কখনো পড়েন তাহলে আপনি ডিরেক্ট আপনার ক্লায়েন্টকে বলেন দেখো তোমার মোবাইল স্পিড খুব বাজে, অবশ্যই তোমার মোবাইল স্পিডটাকে ইমপ্রুভ করতে হবে। অ্যান্ড দেন আপনি আপনার ক্লায়েন্ট যদি পারমিশন দেয় আপনি কাজ স্টার্ট করে দেন, বিকজ আপনার দুইটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখেন এটা ডেস্কটপ স্পিডটাও কিন্তু খুবই বাজে, এটাও আপনাকে ইমপ্রুভ করতে হবে, এটাও আপনাকে ইমপ্রুভ করতে হবে, দুইটাই কিন্তু ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু আপনি র‍্যাঙ্কিংয়েও আপনার প্রবলেম হবে অ্যান্ড দেন আপনি আপনার ইউজারও হারাবেন, ঠিক আছে? দেন আমাদের নেক্সট যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে ধরেন মেটা টাইটেল, ঠিক আছে? এই যে দেখেন আমরা যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করি আমরা সর্বপ্রথমে কিন্তু একটা টাইটেল দেখতে পাই। আইসা দেখেন এই যে টাইটেল, যেটা চোখে লাগার মতন আর কি, একটু বড় করে দেওয়া, সেটা আমাদের চোখে লাগে। সর্বপ্রথমে যেটা আছে সেটা হচ্ছে টাইটেলটা এবং সেটা আমাদের চোখে লাগে, তাই টাইটেলটা অবশ্যই ইম্পর্টেন্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর অন পেজ এসইওতে।
আপনার টাইটেলটা যাতে খুব বেশি লম্বা না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, এবং আপনার টাইটেলটা খুব শর্ট যাতে না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, এবং আপনার টাইটেলটা যাতে সুইট হয় এবং ইউনিক হয় সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে, এবং আপনার টাইটেলটাতে অবশ্যই আপনার ফোকাস কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে। অ্যান্ড দেন আমাদের নেক্সট যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই যে দেখেন, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আমরা নিচে যেটা ছোট করে দেখতে পাই সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই যে দেখেন, এই যে একটা কন্টেন্ট আপনি লিখেছেন, এই কন্টেন্টটার সারাংশই কিন্তু এই মেটা ডেসক্রিপশনে শো করে, ঠিক আছে। আবার অনেকে মেটা ডেসক্রিপশন ইউজও করে না, দেখেন অনেকে ইউজ করে না। দেখেন অনেক পুরাতন পেজ আছে যারা মেটা ডেসক্রিপশন ইউজ করবে না, কিন্তু তারপরে ওদের পেজটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে গুগল। এখন আপনার মনে হতে পারে, আপু এটা যদি ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর হয় তাহলে ওরা কিভাবে র্যাঙ্ক পেল? দেখেন ওদের পেজটা অনেক পুরাতন হতে পারে, অনেক পুরাতন, বা ওদের অন্যান্য এসইও পার্টগুলো অনেক ভালো, বাট আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার কোনটা ভালো আমাকে বলেন? আপনাকে কি গুগল চিনে? ওকে কিন্তু অলরেডি গুগল চিনে ফেলছে, ওর অনেকগুলো পেজ অলরেডি ইন্ডেক্স করানো আছে গুগলে, গুগল ওকে চিনে। আপনাকে কি গুগল চিনে না। তাই জন্য অবশ্যই আপনাকে এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মেনটেন করতে হবে, ঠিক আছে। এখন ধরেন, এই যে ধরেন আমি এটাতে যাব, এই যে কন্টেন্টটা আছে এটার সারাংশ হিসাবে দেখেন এখানে এতটুকু ইউজ করা হয়েছে। হ্যাঁ, অ্যাজ এ ইউজার হিসেবে আমি যখন আসবো, ধরেন আমি টাইটেলটা পড়লাম, এতটুকু আমার চোখে লাগে, কিন্তু আমি এতটুকু পড়তে পারি, ঠিক আছে। দেন আমি আপনার পেজে যাব। তার জন্য ডেসক্রিপশনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং আপনি ট্রাই করবেন আপনার ডেসক্রিপশনে ফোকাস কিওয়ার্ডটাকে রাখার জন্য। অ্যান্ড দেন আমাদের নেক্সট যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে এই যে দেখেন ইউআরএল। এই যে ইউআরএল, হ্যাঁ ইউআরএলও অবশ্যই ট্রাই করতে হবে আপনাকে ফোকাস কিওয়ার্ডটাকে রাখার জন্য। আপনার টাইটেল, আপনার ইউআরএল, আপনার মেটা ডেসক্রিপশন, অফকোর্স আপনি ট্রাই করবেন এই তিনটাতেই আপনার ফোকাস কিওয়ার্ডটাকে রাখার জন্য। অ্যান্ড দেন আমাদের নেক্সট যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ওকে, চলেন আমরা একটাতে যাই। ধরেন আমি এটাতে গেলাম। ইন্টারনাল লিঙ্কটা কি? আমার ওয়েবসাইটের একটা পেজের সাথে আমারই ওয়েবসাইটের একটা পেজের লিঙ্ক করা দেওয়াই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে। এই যে দেখেন একটা লিঙ্ক করছে, দেখছেন আমি যখন এখান থেকে কার্সারটা এখানে রাখতেছি, দেখেন একটা হাতের মতো শো করতেছে, এখানে লিঙ্ক করছে, এবং এটা একটু কালারফুল হয়ে আছে, ঠিক আছে। আমি ধরেন এটা আমি ওপেন করলাম দেখানোর জন্য আপনাদেরকে। এই যে দেখেন, এই যে ওয়েবসাইটটা আছে রিয়েল সিম্পল, এটাও কিন্তু রিয়েল সিম্পলেরই। এই যে একই ওয়েবসাইটের দুইটা পেজকে একটা পেজের সাথে লিঙ্ক করে দেওয়া, এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে। আর অবশ্যই আপনাকে এক্সটার্নাল লিঙ্কও করতে হবে। এক্সটার্নাল লিঙ্ক কি? ধরেন বাহিরের একটা পেজকে আমার পেজের মধ্যে লিঙ্ক দেওয়াই হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে সেই যে লিঙ্কগুলো আপনি ইউজ করবেন, সেই লিঙ্কগুলো বা সেই পেজগুলো রিলিভেন্ট কিনা আপনার কন্টেন্টের সাথে। অফকোর্স আপনার কন্টেন্টের সাথে রিলিভেন্ট হতে হবে। ইরিলিভেন্ট কোনো কিছুকে লিঙ্ক কখনোই দিবেন না, ঠিক আছে। এদিকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ইরিলিভেন্ট কোনো কিছুকে লিঙ্ক দেওয়া যাবে না। ধরেন এটা হচ্ছে কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স, ঠিক আছে। কিচেনের যাবতীয় কিছু আমি এখানে অ্যাড করতে পারি। ধরেন অন্যান্য যে ফুড রান্নার যে রেসিপিগুলো আছে আমি সেগুলো এখানে অ্যাড করতে পারি, কিন্তু আমি এখানে ক্রিকেটের কোনো কিছু অ্যাড করতে পারবো না, আমি কিন্তু এখানে ফুটবলের কোনো কিছু অ্যাড করতে পারবো না। সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রিলিভেন্ট ইরিলিভেন্ট আপনাকে বোঝার ট্রাই করতে হবে, আপনার কন্টেন্টের সাথে কোনটা যায় আপনাকে দেখতে হবে, সেই অনুযায়ী আপনাকে লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। লিঙ্কিংগুলোকে করতে হবে। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, ঠিক আছে। এখন ধরেন দেখছেন ওরা কতগুলো ইমেজ ইউজ করছে এই ওয়েবসাইটটাতে, কিন্তু এখন আপনার কি মনে হচ্ছে গুগল কি ইমেজগুলো দেখেই বুঝে ফেলবে এগুলো কি? না, গুগল কিন্তু দেখেই বুঝবে না এই ইমেজগুলো কি, ঠিক আছে। গুগল কিন্তু ইমেজ দেখে কিছুই বুঝবে না। তার জন্য আমাদেরকে ইমেজের অল্টো টেক্সট ইউজ করতে হবে, অ্যান্ড দেন ইমেজের টাইটেলটাকে ইউজ করতে হবে, এবং ইমেজের অল্টো টেক্সটে আমরা ট্রাই করব ফোকাস কিওয়ার্ডটাকে রাখার জন্য। যদি আমরা একান্তই ফোকাস কিওয়ার্ডটাকে না রাখতে পারি তাহলে আমরা সেকেন্ডারি কিওয়ার্ডগুলোকে ইউজ করব। দেখেন এই যে কন্টেন্টটা আছে এটাতে অনেকগুলো ইমেজ ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখন আপনি কি প্রত্যেকটাতে কি ফোকাস কিওয়ার্ড রাখতে পারবেন না। তার জন্য আপনি সেকেন্ডারি কিওয়ার্ডগুলোকে ইউজ করতে পারেন এখানে, ঠিক আছে। ওকে, দেন আমাদের নেক্সট র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট। দেখেন অন পেজ এসইওর অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এটা, কিওয়ার্ড প্লেসমেন্টটা।
আপনাকে আপনার কিওয়ার্ডটাকে সঠিকভাবে প্লেসমেন্ট করতে হবে, ঠিক আছে? আপনার কিওয়ার্ডটাকে আপনি টাইটেলে ইউজ করার ট্রাই করেন, ইউআরএল এ রাখার ট্রাই করেন, মেটা ডেসক্রিপশনে রাখার ট্রাই করেন। অ্যান্ড দেন আপনি আপনার কন্টেন্টের মাঝখানেও চাইলে রাখতে পারেন, অ্যান্ড দেন আপনি লাস্টের দিক দিয়েও চাইলে রাখতে পারেন আপনার ফোকাস কিওয়ার্ডটাকে। দেখেন আপনি আপনার ফোকাস কিওয়ার্ডটাকে কিন্তু বারবার ইউজ করতে পারবেন না, তাহলে কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? কিওয়ার্ড স্টাফিং যাতে না হয় তার জন্য আমাদেরকে সেকেন্ডারি কিওয়ার্ডগুলোকে ইউজ করতে হবে, ঠিক আছে? তার জন্য আপনাকে সঠিকভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে। এই যে দেখেন এটা হচ্ছে H1 ট্যাগ এবং এটা হচ্ছে টাইটেল। টাইটেলে আপনাকে রাখতে হবে আপনার ফোকাস কিওয়ার্ডটাকে, এবং প্রথম 100 বা 150 ওয়ার্ডের মধ্যে আপনি আপনার ফোকাস কিওয়ার্ডটাকে রাখার ট্রাই করেন। কজ দেখা যায় কি প্রথম 100-150 ওয়ার্ডের মধ্যে থেকে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে আর কি ডেসক্রিপশনটা। তার জন্য আপনি ফোকাস কিওয়ার্ডটা ট্রাই করেন প্রথমেই রাখার জন্য, যদি পারেন তাহলে শুরুর দিকেই রাখেন, ঠিক আছে? অ্যান্ড দেন আপনি ট্রাই করেন লাস্টের দিক দিয়ে আপনার ফোকাস কিওয়ার্ডটাকে রাখার জন্য। অ্যান্ড দেন আপনি আপনার হেডিং 2 ট্যাগে আপনি ফোকাস কিওয়ার্ডটাকে রাখার ট্রাই করেন। আর যদি একান্ত না পারেন তাহলে আপনি সেকেন্ডারি কিওয়ার্ডগুলো ইউজ করে ট্রাই করেন, আর বাকি যে হেডিংগুলো আছে সেগুলোতে আপনি সেকেন্ডারি কিওয়ার্ডগুলোকে ইউজ করে ট্রাই করেন, ঠিক আছে? অ্যান্ড দেন আমাদের নেক্সট যে র্যাঙ্কিং ফ্যাক্টর সেটা হচ্ছে হেডিং ট্যাগ, ঠিক আছে? হেডিং ট্যাগটা অনেক ইম্পর্টেন্ট একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। দেখেন এই যে এটা একটা হেডিং ট্যাগ। হেডিং বলতে আমরা কি বুঝি? একটু বড় করে দেওয়া, যেটা আমাদের ইউজারদের চোখে লাগে। দেখেন প্রত্যেকটা লেখা যদি এরকম সিমিলার হতো তাহলে কি আমরা বুঝতে পারতাম আগামাথা কোথায় থেকে কোথায় আসছি, কি পড়তেছি? ভাল লাগতো না। কিন্তু তার জন্য দেখেন এই যে এখানে একটু বড় করে দেওয়া, তার মানে বুঝতেছি আমি 91টা কিচেন টিপস আমাকে এখানে দিচ্ছে সে, ঠিক আছে? অ্যান্ড দেন দেখেন এই যে এখানে একটু ছোট করে দেওয়া, ঠিক আছে? এটা কিচেন টিপসগুলো এখান থেকে শুরু হয়েছে। দেখেন এটা হচ্ছে হেডিং, এটা একটু মিডিয়াম করে দেওয়া, ঠিক আছে? দেন এটা একটু মিডিয়াম করে দেওয়া, ঠিক আছে? এরকম করে এই যে সুন্দর করে গুছানো সাজানো, এটা আসলে হেডিং ট্যাগের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? এবং আমরা বুলেট পয়েন্টগুলোও কিন্তু ইউজ করতে পারি। বুলেট পয়েন্টগুলো ইউজ করা আমাদের জন্য জরুরি, ঠিক আছে? অ্যান্ড দেন দেখেন এই যে এটা হচ্ছে মেবি H1 ট্যাগ। আমরা চলেন দেখি H1 ট্যাগটা সবসময়ই, চলেন দেখি। এই যে দেখেন এটা হচ্ছে H1 ট্যাগ, মানে আমাদের টাইটেলটা দেখা যায় সবসময়ই H1 ট্যাগ হয়, এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। তাই আমাদের H1 ট্যাগটা আমাদের ধরতে হয় না, এটা অটোমেটিক্যালি টাইটেল নিয়ে নেয়। এবং এখানে আমাদের ট্রাই করতে হবে ফোকাস কিওয়ার্ড রাখার জন্য, ঠিক আছে? অ্যান্ড দেন বাকি যেগুলো আছে আমাদের সিকোয়েন্স যাতে ব্রেক না হয়, আমরা যাতে সিকোয়েন্সটাকে ঠিক রেখে করতে পারি। ধরেন H1 ট্যাগ আমার টাইটেল, ওকে ফাইন। H2 ট্যাগের ভিতরে থাকবে আমার H3 ট্যাগ, H3 ট্যাগের ভিতরে থাকবে আমার H4 এর ভিতরে থাকবে H5, এরকম করে যাতে সুন্দর করে আমি গুছায় রাখতে পারি, সিকোয়েন্স যাতে ব্রেক না করি। আমি আমার ক্লায়েন্টের এখানেই দেখছি কি যে সে H2 ভিতরে H4 ঢুকায় রাখছে, H3 নাই। আমি এরকম 2-3টা ক্লায়েন্ট পেয়েছি যে তাদের কন্টেন্টের হেডিং ট্যাগগুলো ঠিক ছিল না, দেন আমি এগুলো ঠিক করেছি। তার জন্য আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে সিকোয়েন্স যাতে ব্রেক না হয়, এবং সুন্দর করে আপনি ট্রাই করবেন যাতে গুছায়া ইউজারদের সামনে প্রেজেন্ট করতে পারেন, ওকে? দেন আমাদের নেক্সট যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা সেটা হচ্ছে স্ক্যামা মার্কআপ। আসলে এটা না দেখালে বুঝবেন না, চলেন একটু দেখাই। ইমেজে চলে যাই। এই যে দেখেন ই কমার্সের যে পেজগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আসলে স্ক্যামা মার্কআপগুলো আসলে বেশি ইউজ করা হয়। স্ক্যামা মার্কআপ ইউজ করার কারণ কি আপনার মনে হতে পারে? এখন দেখেন আপনার যে পেজটা আছে এখানে আপনি কিচেন রিলেটেড কোনো কিছু সেল করতেছেন, ঠিক আছে? যখন আপনি স্ক্যামাটা দিবেন আপনার ইউজাররা এসে কিন্তু বুঝবে এটা মনে হয় অন্যান্য মানুষ যারা আছে যারা এটা এখান থেকে প্রোডাক্ট কিনছে তারা হয়তো এই রেটিংটা দিয়ে গেছে, ঠিক আছে? যার জন্য এটা আপনার জন্য অনেক ভালো একটা দিক। অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে আপনার যে এই পেজের যতগুলো ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আসলে গুগলের বট সহজেই বুঝতে পারে এই স্ক্যামারটা দেওয়ার ফলে। অ্যান্ড স্ক্যামারটা দেওয়ার ফলে দেখা যায় কি, দেখেন আপনি এই যে স্ক্যামারটা দিলেন আপনি এখানে কিন্তু এক্সট্রা একটু জায়গা বেশি নিলেন, ঠিক আছে? আপনার এখানে জায়গা বেশি নেওয়ার ফলে দেখা যায় কি আপনার সিটিআর বেড়ে যেতে পারে। অ্যান্ড দেন আপনার ই কমার্সের প্রোডাক্টের ক্ষেত্রেই আসলে এটা বেশি দেখা যায়, এবং দেখা যায় কি আপনার সেলটা বেশি হতে পারে, আপনার ক্লিক থ্রো রেট বেড়ে যেতে পারে, এবং গুগল আপনাকে ইজিলি আরও বুঝতে পারে। তার জন্যই স্ক্যামারটা ইউজ করা অনেক ইম্পর্টেন্ট। এই যে আজকে যতগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর দেখাইলাম প্রত্যেকটাই হচ্ছে অন পেজ এসইও ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর, এবং আপনি যদি এগুলোকে সঠিকভাবে বা প্রপারলি অপটিমাইজ করতে পারেন তাহলে আসলে অন পেজ এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। অন পেজ এসইও প্রপারলি ডান হয়ে যাবে আপনার জন্য, ওকে? আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।